রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সৃষ্টি কলেজ অফ টাঙ্গাইলের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। তো আসলে লাইভ ক্লাস নিচ্ছিলাম ধারাবাহিকভাবেই। ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার যারা ইন্টারমিডিয়েটে পড়তেছো সবাই দেখতে পারো ক্লাসটা। তো আমি স্পেশালি আমার সেকেন্ড ইয়ারের স্টুডেন্টদেরকে রিকোয়েস্ট করব যে ক্লাসগুলো গুরুত্ব সহকারে দেখার জন্য। তো আমি আসলে যতই দেখছিলাম যে লাইভ ক্লাসে যে বিষয়টা তোমাদের, সেটা হচ্ছে সবাই যে ক্লাসে থাকতেছো তা না। আমি আসলে একটু ওয়েট করতেছি, দেখি তোমরা অ্যাটেন্ড করো, দেন আমি শুরু করব আমার আজকের আলোচনা। তো আমি আসলে ধারাবাহিকভাবেই যেটা করতেছিলাম যে জিনতত্ত্ব যে চ্যাপ্টারটা 11 অধ্যায়ের কতগুলো সূত্র নিয়ে আলোচনা করছিলাম। তো আলহামদুলিল্লাহ অনেকেই আত্মস্থ করে ফেলেছো। তো আমি বাকি যে সূত্রগুলো আছে আজকে চেষ্টা করব সেগুলো আলোচনা করার জন্য। তো আমি তোমাদের উদ্দেশ্যে একটু বলি। আসলে যারা উপস্থিত হবে প্রত্যাশা করতেছি যে তোমরা ক্লাসে থাকবে। আসলে সবাই মনে হয় একটু আলাদা রকম ব্যস্ততা বেড়ে গেছে তোমাদের, যে কারণে আমরা যেভাবে ক্লাস নিচ্ছি সবসময় খুব সাপোর্ট পাওয়া যেটা পাচ্ছি না। তো আমার মনে হয় যে অন্তত কিছু গুরুত্বপূর্ণ ক্লাস যেগুলো আমরা সেগুলোই লাইভ ক্লাস দেওয়ার চেষ্টা করতেছি। তো চেষ্টা করো এই ক্লাসগুলোতে অংশগ্রহণ করার জন্য। তো ঠিক আছে কিনা আমি একটু বলবো যে লাইভ ঠিক আছে কিনা। আসতেছে না মনে হয়, আসতেছে নেটে প্রবলেম কিনা আসলে। তো আমি করে ফেলি, দেখি একটু, আমি দেখতেছিলাম আসলে একটু মনে হয় ঘোলা লাগতেছে, মনে হয় নেট প্রবলেম। তো হ্যাঁ ওকে, আমি আসলে একটু ওয়েট করতেছি যে আমার স্টুডেন্ট যারা আছো বিশেষ করে সেকেন্ড ইয়ারে তারা অবশ্যই আমরা কাউন্ট করব যে তোমার রোলটা অন্তত দিয়ে একটা কমেন্ট লিখবে, ওইটাকে আমরা হাজিরা হিসেবে কাউন্ট করব। তো আসলে আমি যদি তোমাদের যারা আসো তাদের উদ্দেশ্যে এরকম বলি যে দেখো, যারা এবার অটো পাস যেটা দিয়ে দিল ওদেরও একটা ক্ষতি তো হয়েছেই আমি মনে করি। এটা আমার একেবারেই ব্যক্তিগত, যদি এভাবে বলা ঠিক না আমার, আর বিশেষত আমার জায়গায় থেকে লাইভে বলা ঠিক না। তো তারপরেও ওরা কিন্তু 2 বছর পড়েছে ক্লাসে, যে কারণে সিলেবাস নিয়ে ওদের কোনো সমস্যা নাই। আমি তো মনে করি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত যারা, সেটা হলো যারা এখন সেকেন্ড ইয়ারে আসো। তো দেখো তোমাদের কি অবস্থা, 2 বছরের কোর্স ইন্টারমিডিয়েটটা এমনিতে স্বাভাবিকভাবে 2 বছর পাওয়া যায় না, সেইখানে 2 বছর তো পাচ্ছই না, তার মধ্যে আবার কমে যাচ্ছে। এই যে 1 বছর ক্লাস পাও নাই তোমরা, তারপর থেকে তো প্রায় বছর হয়ে আসলো, বন্ধ হয়ে গেছে। তো এখন তুমি যদি গুরুত্ব না দাও তাহলে কিন্তু আসলে তোমাকে আগানো যাবে না। আর আমি এরকম বলি, যারা স্কুলে পড়ে অর্থাৎ তোমার এসএসসি পর্যন্ত অভিভাবক টিচারদের একটা থাকে যে তাকে প্রেশার ক্রিয়েট করে হয়তো কিছুটা পড়ানো যায়। তো ইন্টারমিডিয়েটে তুমি কিন্তু সেকেন্ড ইয়ারে যারা, তারা কিন্তু আসলে ম্যাচিউর্ড আমি বলবো। তোমার ভেতর থেকে যদি পড়ার প্রতি ইচ্ছা না জাগে, ভেতর থেকে কোনো লক্ষ্য ঠিক না হয়, ভেতর থেকে ভালো করার ইচ্ছা না থাকে, তাহলে কিন্তু তোমাকে ভালো করে দেওয়া যাবে না। আজই আমার মনে হয় যে একটু চেষ্টা করা উচিত যে তোমাকে ভালো করতে হবে। আমরা কখনো এরকম বলি না যে তুমি যেখানে ভালো ক্লাস পাও, এখন অনলাইন, তোমার হাতে মোবাইল, বাবা মা খরচ করে তোমাকে মোবাইলটা হাতে দিয়েছে, এটার পজিটিভ দিকগুলো গ্রহণ করার চেষ্টা করো। যে ভিডিওগুলো আমিও দেখি, কিন্তু বিভিন্ন ভিডিওগুলো, 10 মিনিট স্কুলের ক্লাসগুলো, আমি এরকম বিভিন্ন ক্লাসগুলো দেখি, অন্যরকম পাঠশালার ক্লাসগুলো। তো তুমি দেখো যে আমাদেরগুলা দেখো, সবই দেখো, দেখে কম্পেয়ার আসবে, যেটা ভালো সেটা তুমি গ্রহণ করবে। আমি কিন্তু বলবো না যে শুধু কলেজের ক্লাস দেখতে হবে তোমাকে, তা না, তোমার যেটা ভালো লাগে তুমি দেখো। তবে আমাদের প্রাতিষ্ঠানিক কিছু সিস্টেম যেটা, যে তোমার সাথে আমার সম্পৃক্ততার একটা ব্যাপার আছে, আমাকে ছাড়া তুমি কলেজের মাধ্যম ছাড়া তুমি কিন্তু পাশ করে যেতে পারতেছো না। এ কারণে আমি প্রত্যাশা করবো যে আমাদের সাথে সবাই প্লিজ অ্যাড থাকবে। তা না হলে তো আসলে বোর্ডেরও একটা নির্দেশনা থাকে যে একটা পার্সেন্টেজ তাকে প্রতিষ্ঠানের সাথে অ্যাড থাকতে হয়। তো তুমি যদি সেটা না থাকো তাহলে আমাদের জন্য সত্যিই কষ্ট হবে তোমাকে টেনে নিয়ে আসা।
তো ইতিমধ্যে মনে হয় কিছু স্টুডেন্ট চলে আসছো, আমি যা দেখতে পাচ্ছি। তো আমি আমার পড়াটা শুরু করব। আমার আজকের আলোচনার যে টপিকটা সেটা হচ্ছে, কোনো সমস্যা থাকলে প্লিজ আমাকে একটু বলো, যেহেতু আসলে নেটের বিষয় অনেক সময় একটু প্রবলেম হয়। যদি কোনো প্রবলেম থাকে প্লিজ জানাবে। তো আমার অনেকে আসো যে হাজিরা দিয়ে আর খুঁজে পাওয়া যায় না। আমাদের যে লাইভ ক্লাসগুলো এমনিতে হচ্ছে মেসেঞ্জারে, সেখানে কিন্তু প্রতিদিন ক্লাস হচ্ছে। দ্বাদশে 5টা করে ক্লাস, একাদশে 4টা করে ক্লাস হচ্ছে রুটিন মাফিক। আমার মনে হয় না ক্লাস হলো রুটিন মাফিক কেউ ক্লাস নিচ্ছে, ভিডিও দিয়ে দিচ্ছে, ইউটিউবে থেকে দেখে নিচ্ছে, বাট আমাদের কিন্তু হচ্ছে ক্লাস। এখন এই ক্লাসগুলা তোমরা অনেকেই অ্যাটেন্ডেন্স দিয়ে হয়তো থাকো না, কিন্তু আমি বলবো যে অন্তত একটু সময় বের করে ক্লাসগুলো দেখো। তো এখানে আমি যেটা আজকে পড়াবো সেটা হচ্ছে মেন্ডেলের দ্বিতীয় সূত্রের বেশ কিছু ব্যতিক্রম, 5 থেকে 6টা ব্যতিক্রম আমাদের বইয়ে আছে। তো ওই ব্যতিক্রমগুলো আমি আলোচনা করব। তো আমি প্রথম সূত্রের ব্যতিক্রম যেগুলো আলোচনা করেছিলাম, সেই আলোচনাগুলো কিন্তু একটু ছোট ছোট ক্যালকুলেশন ছিল, যে কারণে একদিনে প্রায় সবগুলো শেষ করে দিয়েছিলাম। আমি জানি না, আমার কাছে ওরকম কোনো রিপোর্ট আসে নাই যে ওটা বুঝতে কোনো অসুবিধা হয়েছিল কিনা। তো যদি কোনো সমস্যা মনে করো তাহলে আমাদের জানাবে, আমরা সেটা সলভ করব। আর সামনেই তোমার হয়তো প্রি টেস্টের জন্য প্রস্তুতি নিতে হবে, আর এই চ্যাপ্টারটা একটা মানে প্রধান চ্যাপ্টার হিসাবে তোমার পরীক্ষায় থাকবে। আজই দেখো বিষয়টা। তো এখানে মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রমের উল্লেখযোগ্য যেটা পরীক্ষায় বেশি আসে সেটা হলো এপিস্ট্যাসিস। তাহলে আমি আজকে শুরু করতেছি যেটা, সেটা হলো এপিস্ট্যাসিস। এটা হলো প্রকট এপিস্ট্যাসিস বলে এটাকে। এপিস্ট্যাসিস এটা আসলে প্রকট এপিস্ট্যাসিস। এপিস্ট্যাসিস শব্দটার অর্থ হচ্ছে বাধা দান করা, অর্থটা এরকম দাঁড়াবে, বাধা দান করা। তো এইখানে যে সংজ্ঞাটা আমি একটু বলি, দেন আমি ব্যাখ্যা বলবো। ক্লাস হলে আরও ভালো হতো, যে যখন দুইটা প্রকট মানে ভিন্ন লোকাসে অবস্থানকারী, যখন দুইটা নন অ্যালিলিক জিন, একটা জিন আরেকটা জিনের কার্যকারিতা প্রকাশে বাধা দেয়, যে প্রক্রিয়ায় বাধা দেয় তাকে বলা হয় হলো এপিস্ট্যাসিস। যে বাধা দেয় তাকে বলে এপিস্ট্যাটিক জিন, যাকে বাধা দেয় তাকে বলে হাইপোস্ট্যাটিক জিন। আমি বলবো যে আমার মনে হয় কিছুই বুঝো নাই, কারণ আমি তো সংজ্ঞাটা বললাম। আমি যদি ব্যাখ্যা করে বলি বিষয়টা কি দাঁড়াচ্ছে, দেখো। আমি অবশ্য ক্লাসে পড়াইলে এরকম বলি যে একটা বেঞ্চের মধ্যে মনে করো এখানে একজন বসে আছে, এখানে আরেকজন বসে আছে, দুইটা বেঞ্চে। ও একটা কাজ করতেছে, ও প্রকট জিন। এখানে আমি অক্ষর লিখি তাহলে তোমার জন্য সুবিধার হবে। তাহলে এখানে আমি বলতেছি যে এখানে আছে মনে করো এ আর হলো স্মল এ, এখানে আছে ক্যাপিটাল বি আর আছে স্মল বি। তাহলে এই ক্যাপিটাল এটা প্রকট, স্মল এটা হলো প্রচ্ছন্ন। এখানে ক্যাপিটাল বিটা প্রকট, স্মল বিটা প্রচ্ছন্ন। এই জায়গায় যে বিষয়টা, এদের কোনো ভূমিকা নাই এখানে, এরা যা সঙ্গী হিসাবে আছে। তো এরা কি করতেছে দেখো, এই এ একটা কাজ করতে চাচ্ছে, এ একটা কাজ করতে চাচ্ছে, ঠিক আছে? কে এ একটা কাজ করতে চাচ্ছে, এই বি এর কাজ হলো এই এ কে মানে এই দুইটা মূলত কাজ করবে এখানে। আমরা কিন্তু এর আগে যেটা পড়েছিলাম সেটা হলো এদের দুইজনের কিন্তু কোনো সম্পর্ক নাই। একটু খেয়াল করো প্লিজ, এরা দুজন একই জায়গায় আছে, একই লোকাসে আছে, যে কারণে এরা দুইজন হলো পরস্পরের অ্যালিল। আবার এরা দুজন একই জায়গায় আছে, এরা হলো পরস্পরের অ্যালিল। কিন্তু এদের সম্পর্ক কিন্তু আমরা মেন্ডেলের প্রথম সূত্র দ্বিতীয় সূত্রে কিচ্ছু বলি না, এদের কোনো সম্পর্ক নাই, কারণ এরা ভিন্ন লোকাসে আছে, ভিন্ন জায়গায় আছে। তাহলে এদের সম্পর্কটাকে বলা হয় হলো নন অ্যালিল। তাহলে একই লোকাসে থাকলে হয় অ্যালিল, আর এই দুইটাকে বলবো আমরা নন অ্যালিল। ভিন্ন লোকাসে, তাই এরা হলো নন অ্যালিল। তাহলে স্বাভাবিকভাবে আমি পড়াচ্ছি কিন্তু ব্যতিক্রম, এক্সেপশনাল যে ঘটনাগুলা, স্বাভাবিকভাবে এরা দুইজন একটা বৈশিষ্ট্য প্রকাশ ঘটায়, এরা দুইজন একটা বৈশিষ্ট্য প্রকাশ ঘটায়, কিন্তু এদের কোনো সম্পর্ক নাই। তাহলে এদের সম্পর্ক এখন আমরা পড়বো যেটা, এটা এদের সম্পর্কটা কেমন। তখন এই বি করলো কি, এর কাজকে বাধা দিল। আমি ক্লাসে যখন করাই আমি এরকমভাবে বলি, ধরো এ একটা বেঞ্চে বসে আছে, বি তার পিছনে বসে আছে, এর কাজ হলো দাঁড়ানো, সে চাইতেছে দাঁড়ায় যাবে। বি করলো কি, তারে টান দিয়া বসায় দিল। তাহলে তার কাজে কি করলো, বাধা দিল। তাহলে বাধাটা সে বিভিন্ন প্রক্রিয়ায় দিতে পারতো। ওরে কি করলো, বকা দেয়া বসাইতে পারতো, টান দেয়া বসাইতে পারতো, মাথায় বাড়ি দেয়া বসাইতে পারতো, বাড়ি দেওয়ার দরকার নেই। তো এই জায়গায় যে কাজটা হলো, যে প্রক্রিয়ায় বসায় দিবে,
তাহলে এখানে কি করলো, টান দিয়ে বসায় দিল। তাহলে এর কাজটাকে কি করলো, এর কাজটাকে বি বাধা প্রদান করলো। তখন যে বাধা দেওয়ার প্রক্রিয়াটা, এটাকে বলা হয় হলো এপিস্ট্যাসিস। মানে বাধা দিল। ও যদি বকা দেওয়া বসাইতো তাহলে বকা দেওয়াটার নাম বলতাম এপিস্ট্যাসিস। ও যদি মাইট দেওয়া বসাইতো তাহলে নাম হইতো, মাইট দেওয়াটা হইতো এপিস্ট্যাসিস। তাহলে আমি এখন সংজ্ঞাটা আবার বলি, খেয়াল করো। এই সংজ্ঞা মুখস্থ করলে তোমার মনে থাকবে না। পরীক্ষায় আমি যদি বলি গত 10 বছরে সবচেয়ে বেশিবার পরীক্ষায় আসা হলো আমি এখন যেটা পড়াচ্ছি। যে কারণে খেয়াল করো যে আমি সংজ্ঞাটা আবার বলতেছি, দুটি ভিন্ন লোক আছে অবস্থানকারী, অথবা একটা জিন যখন অন্য একটা নন অ্যালিলিক জিন, নন অ্যালিল তো বলেই নিলাম, তাহলে নন অ্যালিলিক জিনের কার্যকারিতা প্রকাশে বাধা দেয়, ওই যে টান দিল, কার্যকারিতা প্রকাশে বাধা দেয়, যে প্রক্রিয়ায় বাধা দেয় তাকে বলা হয় হলো এপিস্ট্যাসিস। এখানে কে বাধা দিল, বি। কাকে বাধা দিল, এ কে। এখানে বিটা হলো এপিস্ট্যাটিক, এপিস্ট্যাটিক জিন, আর এটা হইতেছে হলো হাইপোস্ট্যাটিক জিন। অর্থাৎ যে বাধা দেয় তাকে বলে এপিস্ট্যাটিক জিন, যাকে বাধা দেয় তাকে বলা হয় হাইপোস্ট্যাটিক জিন। আমি তোমাকে 3টা সংজ্ঞা বলেছি। কি কি বললাম, এপিস্ট্যাসিস কাকে বলে, এপিস্ট্যাটিক জিন কাকে বলে, হাইপোস্ট্যাটিক জিন কাকে বলে। তো এইটা আমি একবার একটা পরীক্ষায় দিয়ে দেখেছি যে লিখেছে প্যানেটের চেকার বোর্ডের মাধ্যমে, মেবি 16 বা 17 সালের পরীক্ষায় ছিল এটা, না সরি হ্যাঁ তাই হবে, প্যানেটের চেকার বোর্ডের মাধ্যমে দেখাও। আমিও তখন ভাবলাম প্যানেটের চেকার বোর্ড আবার কি। তুমি বইয়ে দেখবে যে ওখানে লেখা যে 1918 সালে বেটসন এবং প্যানেট 2 জন বিজ্ঞানী এটা গবেষণা করছিল। তোমাকে প্যানেট ওইখানে না লিখলেও চেকার বোর্ড দিতে হবে, আবার লেখলেও চেকার বোর্ড দিতে হবে। ওইখানে প্যানেট লেখার উদ্দেশ্য মেবি এমন ছিল যে তোমাকে একটু কনফিউজড করে দেওয়া, যে প্যানেট আবার আসলো কোত্থেকে। এখানে আসলে 2 জন বিজ্ঞানী এই বিষয়টা নিয়ে গবেষণা করে এই এপিস্ট্যাসিসের যে সূত্রটা এটাকে আবিষ্কার করছিল 1918 সালে, বেটসন এবং প্যানেট। তারা যেটা বলছিল সেটা ছিল সাদা লেগ হর্ন আর ওয়াইনডট। জানো কিনা এটা, লেগ হর্ন ওয়াইনডট এরা হলো মোরগ মুরগির হাইব্রিড জাতের নাম। আমরা যেমন ব্রয়লার, লেয়ার এরকম বলি না, ঠিক এরকম একটা জাতের নাম হচ্ছে লেগ হর্ন, আর একটা জাতের নাম হচ্ছে ওয়াইনডট। এটার প্রয়োগটা হয়তো অন্য জায়গায় করা যাবে, বাট ওনারা কিন্তু পার্টিকুলার এই বিষয়টা নিয়েই গবেষণা করছে, অর্থাৎ লেগ হর্ন এবং ওয়াইনডট নিয়ে গবেষণা করছে। ওই যে মনের মধ্যে আসলো যে আমি দেখি তো একটু যে সাদায় সাদায় ক্রস করলে কি হয়। তো এরকম সরি গবেষণা করতে যে যেটা পেল সেইটাই আমাদের আসবে এখানে সূত্রটা। তো এখানে এই সূত্রটায় দেখা গেল সাদা লেঘন সাদা ওয়াইনডটের মধ্যে ক্রস করলে 2 জোড়া বৈশিষ্ট্য এখানে দৃষ্টি রেখে করছে, যেহেতু দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম। তাহলে অনুপাত হওয়ার কথা, দ্বিতীয় সূত্রের অনুপাত একটু আমাকে লিখে দিবে, দ্বিতীয় সূত্রের অনুপাত কত প্লিজ, উত্তরটা দিবে। আমি এখানে বললাম না, সেই অনুপাতটা চেঞ্জ হয়ে এই অনুপাতটা হয়ে যায় হচ্ছে হলো 13:3। একটু লিখবে প্লিজ, আমি দেখি আসলে কতজন আসো। দ্বিতীয় সূত্রের অনুপাত কত প্লিজ লিখবে। তো এখানে যে বিষয়টা যে এই অনুপাতটা পরিবর্তন হয়ে সেটা হয়ে যায় হলো 13:3। তো আমরা সেই অনুপাতটা বা সেই সূত্রটার দিকে যাচ্ছি যে কিভাবে সেই সূত্রটার আমরা ব্যাখ্যা করব। তো এইখানে এই ব্যাখ্যার জন্য যে বিষয়টা আমার সাথে লিখবে আগের মতোই লেখা, সবগুলো ক্যালকুলেশন একই রকম, আমি বারবার বলি। তাহলে আমরা এখানে লিখব, ধরি লেগ হর্নের ক্ষেত্রে এইটুকুই কিন্তু বিষয়, লেগ হর্ন এর ক্ষেত্রে আমরা লিখব, লেখা বোঝা যায় কিনা একটু লিখবে। রোল নাম্বার দিচ্ছ। আমি একটা প্রশ্ন করেছি, মেন্ডেলের দ্বিতীয় সূত্রের অনুপাতটা কত আসবে প্লিজ আমাকে উত্তরটা জানাবে সবাই। যারা করছো বা দেখছো তাদের পারার কথা। তো এখানে লেগ হর্নের ক্ষেত্রে আমি লিখবো, আমার সাথে প্লিজ লিখবে, সবাই জানো যেটা পড়ার সময় খাতা হাতে নিয়েই পড়তে হবে। তো লেগ হর্নের ক্ষেত্রে আমরা লিখব যে লেগ হর্নের যে পালকগুলা, এটা মূলত ওদের পালকগুলা থাকে হলো রঙিন। তার মানে লেগ হর্ন কিন্তু সাদাও হয় রঙিনও হয়। কেন সাদা হচ্ছে এটাই আমার পড়ার বিষয়। তাহলে রঙিন পালকের লিখবে আমার সাথে জন্য দায়ী প্রকট জিন আমরা লিখব
তোমার বইয়ে লেখা সি, আমি সিটাকে অ্যাভয়েড করব। তার কারণ হলো লুৎফুন্নাহার মিম কেন 13:3, ইয়া আল্লাহ, সমানে 13:3। তানজিল সরকার কেন দ্বিতীয় সূত্রের অনুপাত, এই যে আরফান আকাশ, থ্যাংক ইউ, তুমি ঠিক লিখেছ। দ্বিতীয় সূত্রের অনুপাত হবে হচ্ছে 9:3:3:1। দ্বিতীয় সূত্রের অনুপাত আমরা এখন যেটা পড়াচ্ছি সেটার অনুপাত হবে 13:3। তো দেখো একটু, রঙিন পালকের জন্য দায়ী প্রকট জিন, আমি যেটা বলছিলাম বইয়ে সি লেখা, আমি সিটাকে অ্যাভয়েড করতে বলবো। কারণ হলো বড় হাতের সিও যেরকম লেখা, ছোট হাতের সিটা ওই রকমই লিখতে হয়, আলাদা লেখা যায় না। তখন কখনো কখনো চেকারবোর্ড করতে গেলে একটু সমস্যা হয়। এই কারণে আমি সি অক্ষরটাকে অ্যাভয়েড করে আমি এখানে আর লিখতেছি, বা যে কোনো অক্ষর তুমি লিখতে পারো। প্রকট জিন হলো ক্যাপিটাল আর। এই জায়গায় ওই যে বললাম বাধা দানকারী জিন, তাহলে এখানে থাকে হচ্ছে বাধা দানকারী প্রকট জিন হলো তোমার ক্যাপিটাল আই। বাধা দানকারী প্রকট জিন হচ্ছে ক্যাপিটাল আই। এই জায়গায় যে বিষয়টা আমরা বলবো যে দেখো তাহলে এখানে রঙিন কিন্তু প্রকট বৈশিষ্ট্য, খেয়াল করো, রঙিন হলো প্রকট বৈশিষ্ট্য। আর এখানে বাধা দানকারী প্রকট বৈশিষ্ট্য ক্যাপিটাল আই। আর বাধা দানকারী প্রচ্ছন্ন, এটার কোনো কাজ নাই, আমি লিখে রাখলাম, তাও প্রচ্ছন্ন জিন হলো স্মল আই। কোনো সমস্যা হচ্ছে ক্লাসে? একটু দেখবে প্লিজ। তো এইখানে বাধা দানকারী প্রকট জিন বললাম ক্যাপিটাল আই, আর প্রচ্ছন্ন জিন হলো স্মল আই। তাহলে এখানে আমারে দেখা না গেল, বোর্ডটা দেখা গেলেই হবে আসলে। তো এই জায়গায় যে বিষয়টা বাধা দানকারী, আমার মনে হয় লেখাটাকে আর একটু ফোকাস করলে ভালো হয়, লেখা স্পষ্ট না যদি একটু দেখতে। তো হ্যাঁ, এই জায়গায় প্রচ্ছন্ন জিন হলো স্মল আই। তাহলে আমরা লিখব সাদা লেগ, এই জায়গাটাই বোঝার, কিন্তু সাদা লেগ হর্নের জিনোটাইপ। দেখো কে এত কথা বলে বাইরে। তাহলে রঙিন, এটা হলো তার প্রকট জিন, মানে রঙিনের জন্য দায়ী জিন হলো ক্যাপিটাল আর। তাহলে আমরা যখন লিখব ক্যাপিটাল আর, তার মানে এটা কিন্তু হয়ে গেল রঙিন। তাহলে কখন সাদা হবে? যখন সেখানে বাধা দানকারী জিন থাকবে। তাহলে ক্যাপিটাল আই এইটা থাকার কারণে, যদিও ক্যাপিটাল আরটা রঙিন, কিন্তু ক্যাপিটাল আই থাকার কারণে এইটার প্রকাশ বাধাগ্রস্ত হয়ে গেল সাদা। তাহলে এই জায়গাটাই আমি বলবো যে বুঝে নেওয়ার, যে লেগ হর্ন আসলে রঙিন পালকটাই তার প্রকট বৈশিষ্ট্য, অন্য মোরগ মুরগির ক্ষেত্রে না। কিন্তু ওনারা পার্টিকুলার এটা নিয়ে গবেষণা করে প্রুভ করছে যে লেগ হর্নের এই আসলে রঙিন পালক হলো তার প্রকট বৈশিষ্ট্য। কিন্তু কিছু লেগ হর্ন সাদা হচ্ছে, এই সাদা হওয়ার কারণ হিসাবে তারা বলছে হলো যে এখানে বাধা দানকারী একটা জিন থাকে, ব্যতিক্রম এটা, বাধা দানকারী জিন থাকার কারণে সেটা হয়ে গেছে হলো সাদা। তো এখানে সাদা লেগ হর্নের জিনোটাইপ আমরা এটা বের করে নিলাম। এখন আমরা লিখব তাহলে ওয়াইন ডটের ক্ষেত্রে, এটাও একটা মোরগ মুরগির জাতের নাম। ওয়াইন ডটের ক্ষেত্রে দেখা যায় কিনা একটু বলবে। আমরা লিখব তাহলে এইটাও রঙিন হলো তার প্রকট বৈশিষ্ট্য, রঙিন পালকের জন্য দায়ী প্রকট জিন সমান সমান আমরা লিখব ক্যাপিটাল, এদের ক্ষেত্রেও তাই আর আমরা লিখব সাদা পালকের জন্য দায়ী প্রচ্ছন্ন জিন। প্রচ্ছন্ন জিন তোমার হলো স্মল আর। খেয়াল করো এই কথাটা, এইটারও প্রকট হলো রঙিন, প্রচ্ছন্ন সাদা, কিন্তু এই জায়গায় সাদা হওয়ার কারণ হলো বাধা দানকারী জিন। কিন্তু এই ওয়াইন ডট আবার স্বাভাবিক, তার প্রকট হইল রঙিন বৈশিষ্ট্যটা প্রকট, আর তার
প্রচ্ছন্ন জিন হইল সাদা। এখানে কেন সাদা প্রচ্ছন্ন বলতেছে? কারণ ওর বাধা দানকারী প্রকট জিন ওর নাই, তাহলে ও সাদা হয় কিছু মোরগ মুরগি। এটা সাদা হওয়ার কারণ হলো যে আচ্ছা, এই সাদা হওয়ার কারণ হলো এই বাধা দানকারী প্রকট জিনের কারণে এটা সাদা, আর এখানে সাদা হইছে হলো প্রচ্ছন্ন জিন প্রকাশের কারণে সাদা। ওই যে প্রথম সূত্রে মনে আছে কিনা একটু দেখো, আমরা এরকম করেছিলাম, এইটা কালো, এইটা কালো, এইটাও কালো, আর এইটা হয়ে গেছিল হলো বাদামি বা সাদা। তাহলে এইটা সাদা হয়েছিল কিসের জন্য? প্রচ্ছন্ন জিনের জন্য। ঠিক এইখানেও যে সাদা হওয়ার কারণ হইল প্রচ্ছন্ন জিন। তাহলে খুব ইম্পর্টেন্ট বিষয় হইল ওয়াইনডটের জিনোটাইপ হবে সমান স্মলার, কারণ এটা এখানে লিখবা হলো সাদা ওয়াইনডটের জিনোটাইপ হবে। তাহলে এই সাদাটা কখন হবে? যখন তার স্মলার মানে প্রচ্ছন্ন জিন থাকবে। আর এখানে বাধাদানকারী দুইটা প্রচ্ছন্ন জিন আছে যাদের কোনো কাজ নাই, এরা কোনো সহযোগিতা করতে পারে না, কিন্তু সঙ্গী হিসাবে এদের সাথে থাকে। তাহলে আমরা এখানে দুইটা জিনিস পেয়ে গেলাম। একটা হলো এই সাদা লেঘর্নের জিনোটাইপ আমরা পেলাম, আর এখানে পেলাম হলো সাদা ওয়াইনডটের জিনোটাইপ। এই দুইটার মধ্যে ক্রস করেছিল, এই দুইটা ক্রস করলে যে বিষয়টা এসেছিল অনুপাতটা পরিবর্তন হয়ে গিয়েছিল। দেখো তো এখন ক্যালকুলেশন করা যায় কি না, আমি দেখিয়ে দিব। যেহেতু ক্লাসে হইলে আমি করতে দিতাম, কিন্তু যেহেতু ক্লাসে না আমাকে করে দিতে হচ্ছে, তাহলে আমরা এখন ক্যালকুলেশনটায় যাব। তুমি একবারে পিতামাতা ফিনোটাইপ জিনোটাইপ আমি কি এভাবে করে দিব কিনা আমাকে একটু রেসপন্স করো প্লিজ। আমি কি পিতামাতা ফিনোটাইপ জিনোটাইপ এটা করে দিব একবারে, নাকি আমি শুধু ক্যালকুলেশনটা দেখাই দিব? যদিও এটা বড় একটা সূত্র, তো তারপরও আমি যাচ্ছি আসলে। দেখো একটু, তাহলে এই জায়গায় একটা করে দিই অন্তত। পিতামাতা P1 সবগুলা আগের মতো, তাহলে আমরা লিখব পিতা, এটা হলো মাতা, তারপরে লিখব ফিনোটাইপ, এই জায়গায় লিখব 2n, কারেন্ট চলে গেল মনে হয়, 2n। এখানে আমরা লিখব হলো সাদা লেঘর্ন, আর এটা লিখব সাদা ওয়াইনডট। দেখা যায় কিনা একটু বলবে? সাদা লেঘর্ন, সাদা ওয়াইনডট। আমরা এই জায়গায় লিখব হলো জিনোটাইপ 2n। তাহলে সাদা লেঘর্নের জিনোটাইপ আমি বের করে রেখেছি, ক্যাপিটাল আর, ক্যাপিটাল আই। আর ওয়াইনডটের জিনোটাইপ হলো স্মল আই। দুইটাই কিন্তু সাদা, ওনারা এটাই করছে। তাহলে এখানে আমরা লিখব গ্যামিট হলো n, কমন নিব, দুইটা আর থেকে একটা আর, দুইটা আই থেকে একটা আই। ওই যে বলছি গোল দাগ দিবে, আর এখানে দুইটা মিলে একটা গ্যামিট হবে। গোল দাগ না দিলে আমি আলাদা গুনতে পারতাম, স্মল আই। এইখানে আমরা লিখব F1 জনু বা বংশধর। তাহলে এটার ক্রস হলো কি ক্যাপিটাল আর, ক্যাপিটাল আই, স্মল আই। তোমাকে একটা কমন কথা বলে দেই, ক্যাপিটাল আই যেখানেই থাকবে, ক্যাপিটাল আই মানে সে বাধা দিচ্ছে, থাকলেই সাদা, আর কোনো কিছুই দেখার দরকার নাই। ক্যাপিটাল আই একটাই থাকুক আর দুইটাই থাকুক, তাহলে হয়ে যাবে সাদা। তাহলে এটা কি হয়ে গেল? ফিনোটাইপ হয়ে গেল সাদা। তাহলে F1 বংশধরের সকল মুরগ মুরগির রং হয়ে গেল সাদা, বাইরে থেকে আমরা দেখলাম সাদা। তাহলে এটার আমি লেঘর্নও বলবো না, ওয়াইনডটও বলবো না, কারণ দুইটার মধ্যে ক্রস করে একটা নতুন জাতের সৃষ্টি হলো, এটা হয়ে গেল সাদা। তাহলে আমরা জানি F2 সমান বের করতে গেলে আমাদের লাগবে কি F1 ইন্টু F1। আমি এই পাশের লেখাটাকে একটু মুছে ফেলবো, কারণ নাহলে আর জায়গা হচ্ছে না। আমি এটা মুছে ফেললাম, নিশ্চয়ই লেখা হয়েছে এই পাশেরগুলো, তো অথবা ভিডিও দেখে নিবে আবার।
এই জায়গায় যে জিনিসটা দেখো, তাহলে আমরা দ্বিতীয় ইয়েতে করব পিতামাতা P2, তাহলে আমরা লিখব পিতা, পিতা ক্রস হইল মাতা, তাহলে লিখব ফিনোটাইপ, ফিনোটাইপ 2n, তাহলে এইটাও লিখবো আমরা সাদা, এখানে লেগন ওয়াইন ডট লিখবো না আমি, এটাও লিখবো সাদা। তাহলে জিনোটাইপ কি দাঁড়ালো, জিনোটাইপ আমরা লিখবো সাদার জিনোটাইপ, ওই যে F1 এর জিনোটাইপ আমরা পেয়েছি, ক্যাপিটাল আর স্মল আর, ক্যাপিটাল আই স্মল আই, ক্যাপিটাল একই হবে, ক্যাপিটাল আই স্মল আই। এই জায়গাটা ভুলে যায় অনেকে, যেহেতু আমি প্রথম সূত্র করেছি, তারপরে আবার দ্বিতীয় সূত্র পড়িয়েছি, দ্বিতীয় সূত্র করেছি, মানে আবার ব্যতিক্রম করছি, গ্যামেট করার নিয়মটা কিন্তু অনেকে ভুলে যায়। আমি আবারও মনে করিয়ে দিচ্ছি, দেখো কিভাবে করবে। এখান থেকে একটা দাগ দিয়ে আমি বলবো এরকম 4টা দাগ দেওয়ার জন্য, দেখো মনে আছে কিনা, 4টা দাগ। এই জায়গায় যে জিনিসটা আমরা করব সেটা হলো এই ক্যাপিটাল আর, দেখো এখানে অক্ষর আছে আর এবং আই, ক্যাপিটাল আর, তারপরে লিখবো দুইটা ছোট হাতের আর, ছোট হাতের আর, আগে আই লেখা যাবে না, আগে শুধু আর অক্ষরগুলো লিখবো। তাহলে ক্যাপিটাল আর, স্মল আর স্মল আর, এই ক্যাপিটাল আর এর সাথে একবার ক্যাপিটাল আই মানে বড় হাতের আই আসবে, একবার ছোট হাতের আই আসবে, একবার বড় হাতের আই, একবার ছোট হাতের আই। দেখো বুঝতে পেরেছো কিনা, না হলে আমাকে বলো, আমি আবারও বলবো। এই পাশেরটা অনুরূপ আসবে, যে একই অক্ষর, এই জায়গায় যদি তুমি আর এর জায়গায় এখানে আবার আই লিখে ফেলো, অর্থাৎ আমাকে লিখতে হবে 4টা লিখলাম, আবার আরেকটা দেখাই আমি, এখানে মনে করো এ এ বি বি। আচ্ছা আমি কি দ্বিতীয় সূত্র পড়াইছি, গোলাকার হলুদ কুঞ্চিত সবুজ পড়াইছি না? আচ্ছা ভুলে গেছি আমি। তাহলে এইখানে তাহলে এ, এই জায়গায় এ, এই জায়গায় স্মল এ, একবার বড় হাতের বি, ছোট হাতের বি, বড় হাতের বি, ছোট হাতের বি, এই হইল মূল জিনিসটা। এই গ্যামেট করা, আমি বারবার বলছি, গ্যামেট করাই কিন্তু ভুলে যায় অনেকে, যে গ্যামেট করাটা তুমি মনে রাখো কিভাবে গ্যামেট তৈরি করতে হয়। তাহলে আমি গ্যামেট তৈরি করলাম, অনুরূপভাবে এই পাশেও তোমাকে দাগ দিয়ে, তুমি কিন্তু ভাইবো না একই জিনিস, তাহলে আর 2টা না করলাম, অবশ্যই করতে হবে তোমার 2টাই, আর একটা পিতার গ্যামেট, একটা মাতার গ্যামেট, আর আর স্মল আর, ক্যাপিটাল আই স্মল আই, ক্যাপিটাল আই স্মল আই। দেখো এখন আমরা করব হলো যেটা চেকার বোর্ড। আমি প্রত্যাশা করব যে যারা খাতায় লিখতেছো তারা অবশ্যই চেকার বোর্ডটা বুঝতে পারবে যে কিভাবে করা। আমি ক্লাস করালে অবশ্যই আমি করে দিতাম না, আমি তোমাকে বলতাম যে চেকার বোর্ডটা করো। তাহলে দেখো চেকার বোর্ডটা আমি এই পাশের লেখা যদি এখন মুছি তাহলে মনে হয় অসুবিধা হওয়ার কথা না, না মুছে আসলে আমি করতে পারতেছি না বোর্ডে, তো এই পাশের লেখাটা আমি মুছে দিচ্ছি। দেখো এই জায়গায় এখন আমি চেকার বোর্ড করব। তাহলে চেকার বোর্ডের নিয়ম বলেছিলাম, আমি বারবার বলি যে এক পাশে যে কয়টা গ্যামেট থাকবে তার চেয়ে একটা ঘর বেশি করতে হবে। তাহলে আমার এক পাশে গ্যামেট আছে 1 2 3 4। এখন এইটা আগে তোমার যদি গোল দাগ না দিতা, গোল দাগ না দিলে কিন্তু গ্যামেট গুনতাম 1 2 3 4 5 6 7 8, মানে গোল দাগ যে ম্যান্ডেটরি কোনো বিষয় না, অনেকেই না দিয়ে করে, কিন্তু আমি বলি এরকম মানে কোনো ফাঁক ফোকর না রাখি, যে গোল দাগ দাও মানে এর ভেতরে যা আছে সব মিলে একটা গ্যামেট। তাহলে এখানে আমার ঘর করতে হবে, এক পাশে 4টা আছে, ঘর করতে হবে 5টা। তাহলে আমি চেকার বোর্ডে ঘর করে ফেলতেছি, আমার সাথে করে ফেলো। এই চেকার বোর্ডে আমি ঘর করব হইল 5টা। তাহলে এই 1 2 3 4 5। এই পাশে আমি করব যেটা 1 2 3 4, এই হলো 5। এক পাশে আমরা সাজাবো হলো পিতার গ্যামেট, আরেক পাশে সাজাবো মাতার গ্যামেট, এখানে লিখবো F2 জনু। তাহলে দেখো
পিতার গ্যামেট এখানে সাজাচ্ছি ক্যাপিটাল আর ক্যাপিটাল আই, ক্যাপিটাল আর স্মল আই, স্মল আর ক্যাপিটাল আই, স্মল আই। এখানেও তাই, ক্যাপিটাল আর ক্যাপিটাল আই, ক্যাপিটাল আর স্মল আই, স্মল আর ক্যাপিটাল আই, স্মল আই। আমি বলেছি চেকার বোর্ড করার ক্ষেত্রে এই আঙ্গুলটা এখানে রেখে এই আঙ্গুলটাকে মুভ করে করবে, তাতে ভুল হবে না আর চেকার বোর্ডে। এটা ওই যে বলি বইয়ের কোনো কথা না, এটা তোমার টেকনিক একটা। তো এখানে দেখো এইটা দিয়ে এটাকে ক্রস, তাহলে ক্যাপিটাল আর ক্যাপিটাল আর ক্যাপিটাল আই ক্যাপিটাল। প্লিজ চেকার বোর্ডটা করে ফেলো, আমি করে ফেলতেছি। এখানে ক্যাপিটাল আর ক্যাপিটাল আই স্মল আই, আমার সাথে করে ফেলো। ক্যাপিটাল আর এখানে হচ্ছে স্মল আর ক্যাপিটাল আই, এখানে ক্যাপিটাল আর ক্যাপিটাল আই স্মল আই। এইটা দিয়ে এটাকে ক্রস, তাহলে আর আর আই আই, আর স্মল আই আর ক্যাপিটাল আই স্মল আই, আর স্মল আই। এখানে হচ্ছে এটা দিয়ে ক্রস, আর আই আর ক্যাপিটাল আই স্মল আই, স্মল আর ক্যাপিটাল আই। এখানে হবে স্মল আর ক্যাপিটাল আই স্মল আই। এটা হবে ক্যাপিটাল আর ক্যাপিটাল আই স্মল আই, ক্যাপিটাল আর স্মল আই স্মল আই, স্মল আর ক্যাপিটাল আই স্মল আই, স্মল আই। এই হলো চেকার বোর্ড। তো এই চেকার বোর্ড তো শেষ না, এইখানে তোমার ফিনোটাইপগুলো লিখতে হবে। আমি তোমাকে যেটা বলেছিলাম ক্যাপিটাল আই থাকলেই তুমি লিখবা সাদা, তাহলে লিখে ফেলো তো দেখি। ক্যাপিটাল আই থাকলে সব সাদা হবে, তাহলে একবারে মোটামুটি চোখ বন্ধ করে লেখা যাবে সাদা 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 সাদা। ক্যাপিটাল আই থাকলে আমি বলতেছি সাদা লিখব, সাদা, এইটা সাদা, এইটা সাদা, সাদা 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 সাদা। তাহলে দেখো আচ্ছা একটু দেখো তাহলে। আর এইটা হলো রঙিন, কারণ এখানে কি আছে, দুইটা ছোট হাতের আই আছে। তাহলে আমরা ধরে নিয়েছিলাম, আমার লেখাগুলো থাকলে ভালো হতো। তুমি দেখো যে আমরা ধরে নিয়েছিলাম যে প্রচ্ছন্ন জিন হইল স্মল আই, এটা সাদা, কিন্তু ক্যাপিটাল আইটা প্রকট জিন, এটা হলো রঙিন। তাহলে প্রচ্ছন্ন যেহেতু আছে এটার প্রকাশ পাবে না, এইটা প্রকটটা প্রকাশ পাবে, এটা হয়ে যাবে হলো রঙিন। এটাও একই কারণে, যেহেতু প্রকট আছে এখানে, তাহলে এটা হয়ে যাবে হলো রঙিন, এইটা হয়ে যাবে হলো রঙিন। তাহলে আমি একটা লিখি নাই, এখানে ক্যাপিটাল আইও নাই, একটা লিখি নাই, ক্যাপিটাল আইও নাই। আমি ওয়েট করব, আমাকে একটু উত্তর দিতে হবে যে এইটা কি কালার হবে, কেন হবে। একটু দেখো এইটা কি রং হবে, কেন হবে, উত্তর দাও প্লিজ। এই শেষের ইয়াটা, এটা রং কেমন হবে। এটা বড় হাতের আই থাকলে এটা হয় সাদা, কিন্তু এখানে বড় হাতের আই নাই, তাহলে এটা রং কেমন হবে, প্লিজ উত্তর দিবে। আমি একটু ওয়েট করতেছি প্লিজ, যেহেতু মনে হয় একটু সময় লাগে ইয়াটা শেষ হতে। কে লিখেছ, রিফাত হোসেন, সাদা। একটু কি রিফাত বলা যাবে কেন সাদা হইল। এইটাই আমি ক্লাসে যখন করাই তখন দেখা যায় কি এইটা লিখতেই ভুল করে স্টুডেন্টরা, যে এইটা সাদা কেন। তুমি যদি খেয়াল করো আমার বোর্ড দেখো, আমি সব লিখে মুছে ফেলছি, বাট এই জিনিসটা আমি মুছি নাই, এই জায়গাটা আমি রেখে দিয়েছি। এইখানে লেখা আছে সাদা ওয়াইন ডটের জিনোটাইপ, এটা তো আমি বের করেই রাখছি আগেই।
তো ওইটা হয় কি, ওই যে এই কথাটা বলার কারণে আই থাকলেই সাদা বড় হাতের, ওই ধান্দায় ধান্দায় ওইটারেও মনে করে যে এটা রঙিন, তখন রঙিন হয়ে যায় 1 2 3 4, এই 4টা রঙিন কয় কি 13টার জায়গায় মানে 3টা, ওখানে 4টা হলো কিভাবে, মানে ওই ইয়েতেই চিন্তা না করে হয়ে যায়। তো আমি আসলে এটা বললাম এই জন্য যে ভুল হয় কোথায়, তো এই জায়গাটা ভুল করে। তাহলে এইটা হয়ে যাবে হলো, এইটাও সাদা, এইটা সাদা হওয়ার কারণ হলো প্রচ্ছন্ন জিনের কারণে এই ইয়াটা হয়ে গেল সাদা। তাহলে এখন যদি তুমি লেখো এই সাদা অনুপাত রঙিন, তাহলে দাঁড়াচ্ছে সাদা হইল গুণে দেখো 13টা আর রঙিন হইছে 3টা। তুমি যদি পরীক্ষার ক্ষেত্রে দেখো, দেখবে হলো আমি অবশ্যই তোমাকে দেখতে বলবো, এর পরবর্তীতে আমি চেষ্টা করব প্রশ্নগুলো নিয়ে আলোচনা করার। তবে তুমি আজকে তোমার যেটা কাজ থাকবে, তোমার বইয়ের পিছনে যে বোর্ডের প্রশ্নগুলো আছে, ক্লাস হইলে তো আসলে দেখায় দেওয়া যেত যে বই বের করো, দেখো প্রশ্নে কি লেখা আছে। তো এই প্রশ্নগুলো তুমি দেখার চেষ্টা করবে যে বইয়ের পেছনের যে প্রশ্নগুলো আছে সেইখানে উদ্দীপকটা কিভাবে আসে। আমি বারবারই একটা কথা বলি যে এই ক্যালকুলেশনগুলো তুমি যখন করতেছো তখন দেখবে অনেক সোজা লাগতেছে, কিন্তু যখন তুমি বইয়ে দেখবে যে কিভাবে উদ্দীপকগুলো আসলে যে বিষয়টা দাঁড়ায় বাস্তবিক অর্থে যে বোঝা যায় না যে কোনটা আসছে, এইটাই প্রবলেম, আদারওয়াইজ কোনো প্রবলেম নাই এখানে। তো তুমি এই বিভিন্ন বোর্ডের প্রশ্ন যেগুলো আছে এই বোর্ডের প্রশ্নগুলো দেখার চেষ্টা করবে। এই বোর্ডের প্রশ্নের মধ্যে কিভাবে সাদা লেঘন ওয়াইন ডট এটা আসছে, এইটা তুমি আগামী ক্লাসে মানে এটা ফ্রেশ করে নেওয়ার চেষ্টা করবে। তো আমার আরেকটু সময় মনে হয় আমি নিব কি না দেখো একটু, তোমরা যদি আরেকটু ক্লাস করতে চাও তাহলে আমি আরেকটা সূত্র করে দিতে পারি। এটা হয় কি, একটা সূত্র করলে একটু কম হয়ে যায় আর 2টা সূত্র করলে বেশি হয়ে যায়, যে কারণে আমাকে একটু বলো যদি আরেকটা সূত্রের আমি জাস্ট দিতে পারি, শুধু শুরু করাই দিতে পারি। তো এখানে এপিস্ট্যাসিস সংজ্ঞাটা আমি আরেকবার বলি, ওই যে বললাম টান দিল ব্যথা পাইল, অর্থাৎ একটা নন অ্যালিলিক জিন, শর্ত এখানে অ্যালিল হওয়া যাবে না, ভিন্ন লোক আছে হইতে হবে। একটা নন অ্যালিলিক জিন যখন তাদের মানে প্রকট বৈশিষ্ট্যের প্রকাশে বাধা দেয়, যে প্রক্রিয়ায় বাধা দেয় তাকে বলা হয় এপিস্ট্যাটিক জিন, এপিস্ট্যাসিস প্রক্রিয়া। যে বাধা দেয় তাকে বলে এপিস্ট্যাটিক জিন, যাকে বাধা দেয় তাকে বলা হয় হাইপোস্ট্যাটিক জিন। তাহলে একটু খেয়াল করো তো এখানে এপিস্ট্যাটিক জিন কোনটা, লেখো একটু পড়া ধরি। এপিস্ট্যাটিক জিন কোনটা আর হাইপোস্ট্যাটিক জিন কোনটা, প্লিজ লিখবে, একটাই লেখো, আর বারবার লিখতে হবে না, খালি অক্ষর 2টা লেখো, এপিস্ট্যাটিক কোনটা হাইপোস্ট্যাটিক কোনটা প্লিজ। যারা আসলে ওয়াইফাই কানেকশনে ক্লাস দেখো তাদের সমস্যা হয় না, কিন্তু যারা মেগাবাইট কিনে ক্লাস দেখো তাদের দেখা যায় যে আসলে একটু অসুবিধা হয়। ওকে, এপিস্ট্যাটিক জিন হচ্ছে রিফাত, মনে হয় মনোযোগ দিয়ে ক্লাস করতেছো, অ্যান্সার দিচ্ছ আমাকে। মাফিজুর, হ্যাঁ হাবিবুর, ওকে ম্যাম, আচ্ছা কন্টিনিউ করতে বলতেছো, আমি একটু বেশিক্ষণ করব না, থ্যাংক ইউ। অনেকে উত্তর দিতেছো না, স্মল আর কেন লিখলা হারুনুর রশিদ, এখানে হবে হলো ক্যাপিটাল আইটা হলো এপিস্ট্যাটিক জিন, আর তোমার হচ্ছে হলো হাইপোস্ট্যাটিক জিন যেটা সেটা হচ্ছে হলো ক্যাপিটাল আর, যেটা প্রকট ক্যাপিটাল আরটা হবে হলো হাইপোস্ট্যাটিক জিন। তো এটা নিশ্চয়ই করবে আশা করব আমি। তো আমি এই জায়গায় পরের যে একটা সূত্র আরেকটা আছে, এটাও পরীক্ষায় আসে, এই একটা করলে এটার আবার 2টা করতে পারবে। আমি জাস্ট ক্যালকুলেশনের শুরুটা একটু, এখন আর আমি ডিটেলে যাব না, একটু করে দিয়ে বুঝিয়ে দিচ্ছি। এখানে আছে হচ্ছে এটা প্রথমে আছে তোমার ব্যতিক্রমগুলোর প্রথমে আছে পরিপূরক জিন, ইংরেজিতে বলা হয় কমপ্লিমেন্টারি জিন। এখানে সাদা ফুল, খেয়াল করো একটা মটর গাছ, এই মটর গাছে ছিল সাদা ফুল কিন্তু স্বাদটা ছিল মিষ্টি মটর, মানে মটরটা খেতে কিছুটা মিষ্টি স্বাদের হয়, তাহলে সাদা ফুল মিষ্টি মটর, এরকম 2টা গাছের মধ্যে ক্রস করানো হইলো, যেটা 2টারই বৈশিষ্ট্য বলতেছে সাদা ফুল মিষ্টি মটর, 2টাই সাদা ফুল একই রকম। তো স্বাভাবিকভাবে একই বৈশিষ্ট্যের একই রকম যদি জিনোটাইপ হয় তাহলে তো মানে সাধারণত একই বৈশিষ্ট্য হয়, এটা সাধারণভাবে, কিন্তু আমরা তো পড়তেছি ব্যতিক্রম। তখন কি করলো, সাদা ফুল মিষ্টি মটর বিশিষ্ট 2টা গাছে ক্রস করায়, যেখানে অনুপাত হওয়ার কথা ওই যে সাদা আর মিষ্টি মটর 2টা বৈশিষ্ট্য 9:3:3:1 হওয়ার কথা, সেইটা না হইয়া এখানে যেমন হয়ে যাচ্ছে 9:7।
কিন্তু এরকম হইল কেন? তখন এটা নিয়ে গবেষণা করতে যে তারা যে সূত্রটা প্রয়োগ করলো সেটাকে বলে পরিপূরক জিন বা বলা হয় কমপ্লিমেন্টারি জিন। এখানে বলছে ওই যে আগের মতো দুইটা ভিন্ন লোকাসের দুইটা জিন। আমি আগেই আবারও বলি, তাহলে এইটা একটা লোকাস, এখানে আছে এ, এখানে একটা লোকাস, এটা আছে বি। তাহলে একই লোক আছে এ এ, বি বি আর একটা লোক আছে। এরা দুজন আবার বলি অ্যালিল, এরা অ্যালিল, কিন্তু এরা দুজন নন অ্যালিল। আগে কি করছিল, এই দুজনের মধ্যে ঝগড়া ছিল, ও কি করছিল, ওর কাজকে বাধা দিছিল। তাহলে বাধা দিছিল দেখে এপিস্টেসিস। এখন কি করে দেখো, বলে বন্ধু আয় দুইজনে মিলা একটা কাজ করি। দুইটা প্রকট জিন, তাহলে ও হয়তো একটা বৈশিষ্ট্য প্রকাশ ঘটাচ্ছে, ও একটা ধরো ও প্রকাশ ঘটাচ্ছে বেগুনি প্রকট, এইটাও ঘটাচ্ছে হলো বেগুনি বা সাদার প্রকাশ ঘটাচ্ছে, সরি এই দুইটা মিলা ঘটাচ্ছে, এরা একা একা ঘটাইতেছে দুইজনেই সাদা প্রকট, কিন্তু এরা যখন দুইজন একত্র হয়ে গেল সেটা হয়ে যায় হচ্ছে হলো বেগুনি। অর্থাৎ দুইটা প্রকট বৈশিষ্ট্য একসাথে কাজ করলো। তাহলে একসাথে কাজ করলে সাদা সাদা মিলা সাদাই থাকার কথা, কিন্তু না হয়ে কি হয়ে গেল, নতুন একটা বৈশিষ্ট্যের আবির্ভাব ঘটলো। এই জন্য এখন এই বেগুনি প্রকাশ করার জন্য একা এ পারে না, এ হইলো পারে সাদা, বি পারে না, বি পারে সাদা, কিন্তু যখন দুইজনে একত্র হয়ে গেল তখন সেটা হলো বেগুনি। তাহলে এ কি একা বেগুনি প্রকাশ করতে পারবে না, বি পারবে না, কিন্তু দুইজনে একত্রে পারে। এই জন্য এ কে বির, বি কে এর পরিপূরক বা কমপ্লিমেন্টারি জিন বলা হয়। তাহলে এই পরিপূরক জিন বা কমপ্লিমেন্টারি জিন এখানে মূলত বলা, এই জায়গায় একটা শব্দ বইয়ের মধ্যে পাবে, সেটা হলো স্টেইন। শব্দটা আমি লিখতেছি, স্টেইন। এইটা কি খেয়াল করো, স্টেইন। আমরা বলি পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি, শ্রেণীবিন্যাসের যে ধাপগুলো, তো এখানে মানে তারও নিম্নতম একটা একক। আমি যদি বলি আমের বৈজ্ঞানিক নাম কি, ম্যাগনিফেরা ইন্ডিকা, তাহলে ফজলি আমের বৈজ্ঞানিক নাম কি আছে আলাদা কোনো নাম? না, ম্যাগনিফেরা ইন্ডিকা। ওই আম্রপালির নামও ম্যাগনিফেরা ইন্ডিকা, কিন্তু তাদের জাতগুলো আলাদা আলাদা। তাহলে তারও নিম্নতম একক আছে। তাহলে প্রজাতি তো ম্যাগনিফেরা ইন্ডিকা, কিন্তু তারও নিম্নতম একক থাকে। তাহলে প্রজাতির নিম্নতম একক সেটা হচ্ছে একটা এককের নাম স্টেন, কিন্তু তার বৈশিষ্ট্য কি হবে একটু খেয়াল করো। বাইরের বাহ্যিক বৈশিষ্ট্য একই রকম হবে, কিন্তু জিনগত বৈশিষ্ট্য হবে ভিন্ন রকম। যেমন এখানে বলতেছি সাদা, এই যে দেখো সাদা, তাহলে সাদার জন্য দায়ী জিন হলো এ। আবার লিখতেছি সাদের জন্য দায়ী জিন হলো বি। তাহলে দুইটারই বাহ্যিক বৈশিষ্ট্য কেমন, সাদা সাদা, কিন্তু এদের জিনগত বৈশিষ্ট্য ভিন্ন। এটাকে বলা হয় হলো স্টেইন। এটা কেন বলতেছি, এখানে আরেকটা শব্দ আছে ভার। আমি জানি না প্রথম পত্রের পড়ছো কিনা, এটা পড়া আছে কিনা। ফুলকপির বৈজ্ঞানিক নাম জানো কিনা, দেখবে এটা আজকে, ব্রাসিকা ওলারেসিয়া। ওইখানে লেখা ভার ব্রটেটিস। বাঁধাকপির বৈজ্ঞানিক নামও ব্রাসিকা ওলারেসিয়া। তাহলে প্রজাতি পর্যন্ত কিন্তু নাম একই, মানে তার জিন একই, এজন্য প্রজাতি এক। তাহলে ব্রাসিকা ওলারেসিয়া, ভার ব্রটেটিস আর ভার ক্যাম্পেস্টিস, মানে বৈজ্ঞানিক এক, কিন্তু তার ভারটা মানে প্রজাতির নিম্নতম এককটা আলাদা। এখানে এই দুইটা ঠিক অপোজিট বৈশিষ্ট্য। এটার বলছি বাহ্যিক বৈশিষ্ট্য এক, জিনগত বৈশিষ্ট্য ভিন্ন। আর ভারের ক্ষেত্রে হবে কি, যে জিনগত বৈশিষ্ট্য এক, কিন্তু বাহ্যিক বৈশিষ্ট্য একটা ফুলকপি বললাম আর একটা বাঁধাকপি বললাম, দুইটাকে দেখতে একরকম আলাদা। তাহলে মনে সংজ্ঞাটা কি হইল, যে প্রজাতির নিম্নতম একক যাদের বাহ্যিক বৈশিষ্ট্য একই রকম কিন্তু জিনগত বৈশিষ্ট্য ভিন্ন রকম, তাদের বলে স্টেইন। তাহলে ভার কি হবে, প্রজাতির নিম্নতম একক যাদের বাহ্যিক বৈশিষ্ট্য ভিন্ন রকম, উল্টাটা জিনগত বৈশিষ্ট্য একই রকম, তাদেরকে বলা হয় হলো স্টেইন। না সরি 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 ভার, তাদেরকে বলা হয় হলো ভার। ফাইন রিয়্যাক্ট করার জন্য থ্যাংক ইউ। তো এই জায়গায় এইটা হওয়ার ক্ষেত্রে দেখা যায় কি, এই অনুপাত হয়ে যায় হচ্ছে হলো 9:7। এইখানে তোমার যেটা করতে হবে, ধরি দুইটা স্টেইন, মানে দুইটাই সাদা ফুল মিষ্টি মটর, তাহলে একটা নিল, আমি একদম শুধু ক্যালকুলেশন দেখাবো, এ এ স্মল বি স্মল বি, আরেকটা নিল কি
যে স্মল এ ক্যাপিটাল বি, দুইটারই ফিনোটাইপ হলো সাদা, এটাও সাদা, কিন্তু ওই যে স্টেইন, তাহলে জিনোটাইপ আলাদা। আমি একবারে দেখাই দিতেছি সব না লিখে। তাহলে এখানে গ্যামেট হবে এ বি, এখানে গ্যামেট হবে এ বি, তাহলে আমার এখানে দাঁড়াবে ক্যাপিটাল এ ক্যাপিটাল বি স্মল বি। অর্থাৎ আমি তোমাকে যেটা বলেছি, যখনই তোমার সাদা ফুল মিষ্টি মটরে ক্রস করলে যখনই তুমি দেখবে যে বড় হাতের এ আছে এবং বড় হাতের বি আছে, তাহলে এটা রং তখন হয়ে যাবে। ওই যে দুইজন মিলা হয়ে গেল কি বেগুনি, দুইটা মিলা হয়ে গেল বেগুনি। এখন আমি এই দুইটার ক্রস করব, তাহলে এ বি বি, এখানে আসবে ক্যাপিটাল এ ক্যাপিটাল বি স্মল বি। তাহলে আমি গ্যামিট করব, দেখো গ্যামিট করলাম। একটু দেখো তো গ্যামিট, অবশ্য পারবা এখন, কারণ খাতায় তো না, এই দাগ দেওয়া করা যাবে না তোমার। তাহলে এ এ এ এ, একবার বড় হাতের বি ছোট হাতের বি, বড় হাতের বি ছোট হাতের বি, অনুরূপভাবে এ স্মল এ ভাঙা লিখবে, তাহলে আর ভুল হবে না। বি বি, এইটা তুমি কি করবে, চেকার বোর্ড করবে। এই চেকার বোর্ড করলে তোমার যে জিনিসটা আসবে, যেখানে তুমি বড় হাতের এ বি পাবে সেটা লিখবে বেগুনি, আর যেখানে যে কোনো একটা থাকলে সেটা হয়ে যাবে হলো সাদা। তাহলে তখন তুমি অনুপাতটা পাবে, এই বেগুনি আর সাদার অনুপাত পাবে 9টা পাবে বেগুনি, আর সাদা পাবে হলো তোমার 7টা। এটা হলো মেন্ডেলের সূত্রের ব্যতিক্রম। এটাকে বলা হয় হলো পরিপূরক জিন বা কমপ্লিমেন্টারি জিন। এটা পরীক্ষায় অনেকবার আসা, এটাও তুমি দেখবে। আর আরও যদি করতে চাও, ক্লাস হইলে এতগুলা দেখাইতাম না, এটার সাথে আরেকটা আছে সেম জিনিস, সেটা হলো দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস। এটার আরেকটা নাম বলে পরিপূরক জিন, কমপ্লিমেন্টারি জিন বা সহপ্রকটতা। তোমাকে আগে পড়িয়েছি সমপ্রকটতা, আর এটা হলো সহপ্রকটতা। বাংলা পড়তে হয়, বায়োলজি পড়তে যায়, কখনো কেমিস্ট্রি পড়তে হয়, ফিজিক্স খুব বেশি আসে না, কিন্তু বাংলা কেমিস্ট্রির সাথে অনেকটা যায়। দেখো সমপ্রকটতা, সহপ্রকটতা মানে সমানভাবে প্রকট, আর এখানে বলছে দুইজনের সহযোগিতায় প্রকট, দুইটাই। তাহলে এটা সহপ্রকটতা, অনুপাত হয়ে যাবে 9:7। আর দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস, দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিসের ক্ষেত্রেও যে জিনিসটা এটার মতোই সেম 9:7 আসবে। এখানে আমার মনে হয় একটু বুঝাইতে হবে, এটা পরীক্ষায় আসে, এটা পর্যন্ত আর না যায়। ওইখানে বলছে মুখ বধির, এটা ইম্পর্টেন্ট, মুখ বধির বুঝো কি না, আর পড়াবো না আমি। মুখ বধির, মুখ মানে বোবা, মানে বোবা কালা যেটারে বলে, কানেও শোনে না কথাও বলে না, এটার ক্ষেত্রে এটা প্রযোজ্য। তো আমাকে কেউ বলতেছে যে না আর নাই পড়াই, কারণ এতগুলো একসাথে হিজিবিজি বাজে যাবে, দরকার নাই। তো তুমি মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম পড়বে হলো এপিস্টেসিস আর এই পরিপূরক জিন, এই দুইটা করলে আর পরে আর করতে হবে না, ওইটা নেই, তুমি পারবা, আমি দেখায় বললেই হবে। আর বাদ থাকবে যেটা, সেটা আমি পড়াবো, ওই যে যেটা তোমার বর্ণান্ধতা কেন হয়, জন্মগত বংশগত যে রোগগুলা হয় এটা কেন হয়, এটা নিয়ে আলোচনা করব। তো আমি এটা বন্ধ করার লোকই নাই এখন, যাই হোক। তো আমি প্রত্যাশা করব যে ক্লাসগুলো প্লিজ খেয়াল করবে, প্লিজ পড়াশোনা করো তোমরা। আসলে তোমরা অনেক বেশি ক্ষতির মধ্যে রয়ে গেছো এখনও, যারা পড়তেছো না। তো আমার মনে হয় উচিত যে পড়াশোনাগুলো করা। আমি তাদেরকে ধন্যবাদ জানাবো যে যারা আমার ক্লাসে আমার সাথে ছিলে, আমাকে একটু উৎসাহিত করেছো, তাদেরকে অবশ্যই আমি আজকে দেখব যে কারা ক্লাস করতেছে। যারা করতেছো না তাদের জন্য খুব বেশি ভালো কিছু বলতে পারতেছি না, সরি। প্রত্যাশা করবো আগামী দিন থেকে সবাই ক্লাস করবে, আমাদের লাইভ ক্লাসগুলো কন্টিনিউ করার চেষ্টা করতেছি। বা তোমাদের কোনো প্রত্যাশা থাকলে আমাদের মেসেঞ্জারের মাধ্যমে জানাবে, আমরা সেভাবে করে নেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকো, দোয়া রইল সবার জন্য, আমাদের জন্য দোয়া করবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।